আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাধ্যমিক জৈব রসায়ন এই চ্যাপ্টারের যে ধারাবাহিক ক্লাস আমাদের অনলাইনে হচ্ছে তার আজকে 12তম ক্লাস, যে ক্লাসে আমরা ইনশাআল্লাহ অ্যালকাইন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা অ্যালকাইন নিয়ে একটু আলোচনা করি। আমরা কখনো কনফিউজড হব না। দেখো এখানে দুটো স্পেলিং লেখা আছে, একটা হচ্ছে অ্যালকাইন আর একটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যেটা তৈরি হয়, আর অ্যালকাইন একটা গোত্রের নাম। আমরা মূলত অ্যালকাইন নিয়ে এখন কাজ করছি। প্রথমত আমরা বলবো অ্যালকাইন কাকে বলে। নিশ্চয়ই তোমরা জানো যে সব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এবং CnH2n-2 এই সাধারণ সংকেত অনুসরণ করে, তাদেরকে আমরা অ্যালকাইন বলি। আমরা যদি নবম দশম শ্রেণীর বোর্ড বই ফলো করি তাহলে একটা বিষয় দেখতে পাবো, অ্যালকাইন প্রস্তুতির নামে আমরা কিন্তু ইথাইন প্রস্তুতি বই দেখতে পাবো। অর্থাৎ আমরা অ্যালকেন বা অ্যালকিন যখন প্রস্তুত করলাম তখন অ্যালকেন এবং অ্যালকিনের একটা নিয়ম বা একটা যৌগ যদি আমরা প্রস্তুত করতে পারি, অর্থাৎ মিথেন বা ইথেন তৈরি করতে পারি, তাহলে বিউটেন, পেন্টেন, হেক্সেন সবগুলাই তৈরি করতে পারি একই নিয়মে। অ্যালকিনের ক্ষেত্রে যে নিয়মে ইথিন তৈরি করা যায় ওই নিয়মে প্রোপিন, বিউটিন তৈরি করা যায়। বাট অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের এসএসসি সিলেবাসে শুধুমাত্র ইথাইন প্রস্তুতি দেখানো হচ্ছে, অর্থাৎ আমরা যে বিক্রিয়াগুলো এখন দেখব তার মাধ্যমে শুধুমাত্র ইথাইন দেখতে পাওয়া যাবে। তো প্রথমেই এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বাইড নামক একটি গুরুত্বপূর্ণ যৌগ, ক্যালসিয়াম কার্বাইড নামক একটি গুরুত্বপূর্ণ যৌগ থেকে ইথাইন তৈরি করা হচ্ছে। তাহলে আমরা খাতায় নিশ্চয়ই হেডিং দিব অ্যালকাইন ব্র্যাকেটে ইথাইন প্রস্তুতি। অ্যালকাইন ব্র্যাকেটে ইথাইন প্রস্তুতি। আমরা কিভাবে ইথাইন তৈরি করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। তো প্রথমত এই দেখো, ক্যালসিয়াম কার্বাইড নামক একটি যৌগ। এই ক্যালসিয়াম কার্বাইড এর মধ্যে আমরা যদি পানি যোগ করি তাহলে ইথাইন তৈরি হবে। ইথাইন তৈরি হবে, এই দেখো CH ট্রিপল বন্ড CH যোগ এই ধাতব হাইড্রোক্সাইড তৈরি হবে। ওকে, এই তো। তাহলে ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি উৎপন্ন হচ্ছে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত হচ্ছে এরকম, গাঠনিক সংকেত হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেত আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে নেই, কিন্তু 2023-এ আমার যতটুকু মনে পড়ে বরিশাল বোর্ডে সম্ভবত এই গাঠনিক সংকেত ব্যবহার করে উদ্দীপক আসছে। তাই অনেক শিক্ষার্থী এই উদ্দীপক দেখে, এই গাঠনিক সংকেত দেখে বুঝে নাই যে এটা মূলত ক্যালসিয়াম কার্বাইডকে ইঙ্গিত করা হচ্ছে। তাই আমরা তোমাদেরকে শেখাচ্ছি যে ক্যালসিয়াম কার্বাইড, তারই গাঠনিক সংকেত হচ্ছে এইটা। যদি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করি তাহলে ইথাইন এবং ধাতব হাইড্রোক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, যাকে আমরা কলিচুন বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারি। সাধারণত আমাদের দেশে ফল ব্যবস্থাপনা যেরকম, অর্থাৎ গ্রামে গঞ্জে কৃষি জমিতে যে ফলগুলো উৎপাদন হয়, যেমন দেখো কলা বা আম বা পেঁপে, এই টাইপের ফলগুলাকে যখন ঢাকা শহরে ট্রান্সপোর্ট করা হয় ট্রাকে করে, তখন কিন্তু তা কাঁচা অবস্থায় ট্রান্সপোর্ট করা হয়। কাঁচা অবস্থায় যদি ট্রান্সপোর্ট না করে তাহলে ওই পাকা ফলগুলো একটা আর একটার ভরে থেতলায় যেতে পারে এবং এতে করে ফলটা নষ্ট হবে, তখন কোনো ক্রেতা কিনে নিবে না। এজন্য কোনো ফলের যখন পরিপূর্ণ বয়স হয়, পাকে নাই কিন্তু পাকার একটা উপক্রম হয়েছে, কলা, আম, পেঁপে এই টাইপের যে ফলগুলো রয়েছে, তাদেরকে যারা ফল ব্যবসায়ী তারা কিন্তু কাঁচা অবস্থায় কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এসে ট্রান্সপোর্ট করে ট্রাকে করে, বা কৃষকরা পাঠায় দেয়, এখানে তারা বিক্রি করে তারা টাকা দেয়। তো যাই হোক, কাঁচা অবস্থায় যখন কিনে নিয়ে আসে ট্রান্সপোর্ট করে, তখন আসলে ফলটা পাকা অবস্থায় ট্রান্সপোর্ট করলে যেভাবে নষ্ট হয়ে যায় একটার একটা ধাক্কায়, ওইরকম ভাবে কিন্তু কখনোই নষ্ট হয় না। তো তারা এই কাঁচা ফল তাহলে শহরে এনে, ঢাকা শহরে নিয়ে এসে কতদিন রাখবে? এটা তো সংরক্ষণ করা, আবার পাকবে কবে, তার ফলে কিছু পাকবে, কিছু পচে যাবে, এরকম কিছু প্রবলেম ক্রিয়েট হইতে পারে দেখে অসাধু ব্যবসায়ীরা করে কি, ওই কাঁচা ফলের মধ্যে কার্বাইড দিয়ে দেয়। কার্বাইড দিলে প্রায় দেখা গেল আজকে সন্ধ্যাবেলায় সে ফল ট্রান্সপোর্ট করে আসছে, এটা কার্বাইড দিয়ে পরের দিন বা তার পরের দিন পেকে গেছে পুরোটাই, এবং সে তখন ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। ক্রেতা কিন্তু দেখতেছে আমি পাকা ফল কিনতেছি, কিন্তু আসলে তার 24 ঘন্টা আগে হয়তো ফলটা কাঁচা অবস্থায় আসছে। তাহলে 24 ঘন্টার মধ্যে সমস্ত ফল কিভাবে পেকে গেল? এই কার্বাইড দিয়ে পাকানো হলো। তাহলে আমরা মাথায় রাখবো, এই ক্যালসিয়াম কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইডের মতো আরো অন্যান্য কার্বাইড পাওয়া যায় যারা কিন্তু ফল পাকাতে ব্যবহার হয়। আবার অনেকেই দেখবা বলবে যে ফল পাকাতে নাকি ইথাইন বা অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। তাহলে আসলে কোনটা সঠিক? ইথাইন বা অ্যাসিটিলিন কি ফল পাকাতে ব্যবহার করা হয় নাকি কার্বাইড ব্যবহার করা হয়? আসলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে দুইটা বিষয় মূলত একই বিষয়। কেন একই বিষয়? কারণ আমি ক্যালসিয়াম কার্বাইড নামক পাউডার বাজার থেকে কেনার পর, কোন কৃষক যখন ক্যালসিয়াম কার্বাইড নামক পাউডার বাজার থেকে কিনতেছে, কেনার পর এটা যখন ফলের উপর স্প্রে করছে স্প্রে মেশিন দিয়ে, তখন নিশ্চয়ই ওটা পাউডার আকারে
স্প্রে করছে না, তখন কি করছে, এই পাউডারটাকে পানির মধ্যে গুলিয়ে ফেলতেছে, ডিজলভ করে ফেলতেছে, তারপর তখন এটা ফলের উপর স্প্রে করতেছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি বাজার থেকে আসলেই ক্যালসিয়াম কার্বাইড কিনে নিয়ে আসছো যেটা ফল পাকায়, কিন্তু ওইটা তো পাউডার রূপে তুমি ফলের উপর ছিটাচ্ছ না, তুমি কি করছো, পানির মধ্যে দিয়ে দিচ্ছ, পানির মধ্যে দিয়ে তারপর তুমি তখন তাকে ফলের উপর স্প্রে করছো। কিন্তু মনে রাখতে হবে, ক্যালসিয়াম কার্বাইডকে যখন পানির মধ্যে ডুবানো হয় তখন অটোমেটিক্যালি ক্যালসিয়াম কার্বাইড কিন্তু ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। তাহলে আমরা যদি বলি ফল পাকাতে কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম কার্বাইড, তাহলে সেটাও সঠিক উত্তর। যদি আমরা বলি ফল পাকাতে ইথাইন বা অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, সেটাও কিন্তু সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আরো একটি অ্যাডিশনাল তথ্য তোমাদেরকে আমি দিতে পারি, যেটা পরীক্ষার জন্য তেমন প্রয়োজন নাই। যেমন ভাবে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন তৈরি হয়, তেমন ভাবে তুমি যদি এইখানে ক্যালসিয়াম বাদে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর কোনো ধাতু নাও, অর্থাৎ গ্রুপ 1 বা গ্রুপ 2, আমি আবারও বলছি এটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য কোনো প্রয়োজন নাই। গ্রুপ 1 বা গ্রুপ 2 এর ধাতুর কোনো কার্বাইড যদি নেই, ধাতুর কার্বাইড নেই, তাহলেও তার মধ্যে পানি যোগ করলেও কিন্তু ইথাইন তৈরি হবে। যেমন আমি তোমাদের একটি উদাহরণ দেখাতে পারি, এই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম কার্বাইড, যার গাঠনিক সংকেত এমন, খেয়াল করো, যার গাঠনিক সংকেত হচ্ছে এমন। এইখানে দেখতে পাচ্ছ এই সোডিয়াম কার্বাইড, যার মধ্যে আমরা এখন যোগ করব কি, পানি। তাহলে সোডিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে কি হবে, খেয়াল করি আমরা, প্রথমত ইথাইন তৈরি হবে, এই দেখো ইথাইন তৈরি হবে, আর কি তৈরি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। তবে এই যে পরে যে বিক্রিয়াটা আমি তোমাদেরকে দেখালাম, এটা তোমাদেরকে অতিরিক্ত জানার জন্য দেখালাম, এটা বোর্ড পরীক্ষায় আসার তেমন সম্ভাবনা নেই, কিন্তু আমি বললাম যে বাস্তবে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন তৈরি করাটা খুব জনপ্রিয় একটি প্রসেস। কখনো কখনো ক্যালসিয়াম কার্বাইড বাদ দিয়ে সোডিয়াম কার্বাইডের মতো গ্রুপ 1 বা 2 এর কোনো ধাতুর কার্বাইড থেকেও ইথাইন তৈরি করা যায়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় ইথাইন তৈরি হবে না, শুধুমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতুর কার্বাইডের সাথে পানির বিক্রিয়া ইথাইন তৈরি হবে। নিশ্চয়ই তোমরা ইথাইন প্রস্তুতির একটি বিক্রিয়া শুনেছ। এবার আমরা ইথাইন তৈরির দ্বিতীয় বিক্রিয়ায় যাব। হ্যাঁ, তো এখানে তোমাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করি। দেখো, এই যে আমরা মিথেন নামক যে হাইড্রোকার্বনটিকে চিনি, এই হাইড্রোকার্বন কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। এই মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। যদি কখনো আমরা এই মিথেনের পূর্ণ দহন করি, অর্থাৎ যেটুক মিথেন আছে তাকে পোড়াতে যে পরিমাণ অক্সিজেন প্রকৃতি থেকে দরকার, সমস্ত অক্সিজেন মিথেনকে দেয়া হয়, তখন কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে দিতে হবে 2, আর এখানে যেহেতু 2টা হাইড্রোজেন রয়েছে, তার মানে এখানে দিতে হবে, এখানে 2টা হাইড্রোজেন মানে 4টা হয়ে গেল, মিলে গেল, এবং এখানে অক্সিজেন হয়ে গেছে, এখন এখানে 2টা, এখানে 2টা, মোট 4টা, তাই এখানে আমাকে 2 দিতে হবে। অর্থাৎ আমি আবার বলছি, মিথেনের সাথে অক্সিজেনের যদি বিক্রিয়া করানো হয়, যেটাকে আমরা বলি দহন বিক্রিয়া, আবার অন্যভাবেও বলা যায় দহন বিক্রিয়া কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা বলতে পারি মিথেনের দহন হচ্ছে, আবার কিন্তু আমরা চাইলে বলতে পারি মিথেনের জারণ হচ্ছে, কারণ দহন বিক্রিয়া এক ধরনের জারণ বিক্রিয়া। যদি আমরা মিথেনের দহন বিক্রিয়া ঘটাই বা মিথেনের জারণ বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এবং মিথেনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি দেই, তাহলে প্রতি 1 মোল মিথেন, অর্থাৎ প্রতি 1 মোল মিথেন দেখো 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এটা হচ্ছে মিথেনের দহন বা জারণ বিক্রিয়ার স্বাভাবিক প্রসেস বা স্বাভাবিক পদ্ধতি। এবার যদি আমরা এই মিথেনকেই আংশিক জারণ করি, মানে মিথেনের যতটুকু অক্সিজেন দরকার ততটুকু না দেই, তাহলে কি হয় দেখো, এই যে 3/2 O2, যেখানে আগে আমরা 1 মোল মিথেনকে দিতাম 2 মোল অক্সিজেন দহন করার জন্য, এখন আমরা 2 মোল মিথেনকে দিচ্ছি 1.5 মোল অক্সিজেন। আবার আমরা এই বিক্রিয়ায় কোনো তাপ দেই নাই, বরং এই বিক্রিয়ায় দহন বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হচ্ছে, আর এই বিক্রিয়ায় আমরা এডিশনালি বাইরে থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিব। যেহেতু আমরা এখানে পর্যাপ্ত অক্সিজেন দেই নাই, তাই আমরা বলতে পারি এখানে আংশিক জারণ হচ্ছে, তাহলে উৎপন্ন হবে ইথাইন যোগ পানি। তো যাই হোক, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা বলার চেষ্টা করছি, আচ্ছা সমতাকরণ করা যেতে পারে। ডান পক্ষে এখানে অক্সিজেন কত দেখো, 1.5 গুণ 2 মানে 3টা, তাহলে ওখানেও 3টা হইতে হবে, তার মানে এখানে 3 দিব। 3 দিলে হাইড্রোজেন হচ্ছে 3 দুগুণা 6 আর 2 কত
8, হ্যাঁ 4 দুগুণ 8 হয়েছে। এই হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে যেখানে মিথেনকে আমরা পরিপূর্ণ দহন করছি পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে, তখন আমরা কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাচ্ছি। কিন্তু আমাদের লক্ষ্য এখন ইথাইন তৈরি করা। ইথাইন তৈরি করতে হলে আমাদের কি করতে হবে একটু ভেবে নিতে হবে। ইথাইন তৈরি করলে মিথেনকে দহন করতে হবে, কিন্তু পূর্ণ দহন বা পূর্ণ জারণ না, আংশিক দহন বা আংশিক জারণ করতে হবে। অর্থাৎ মিথেন পূর্ণ দহন করলে যে পরিমাণ অক্সিজেন দরকার তা তাকে দেয়া যাবে না, তার থেকে কম দিতে হবে এবং তাকে 1500 ডিগ্রি তাপ দিতে হবে, তাহলেই ইথাইন এবং পানি উৎপন্ন হবে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা ইথাইন প্রস্তুতির কিন্তু এই পর্যন্ত দুইটা প্রসেস দেখলাম, যেটা মূলত অ্যালকাইন না, এটা মূলত ইথাইন তৈরি করবে। চলো আমরা দেখে নেই আমাদের লেকচার বুক থেকে। এইখানে আমরা একটা বক্স দিয়েছি, এই বক্সটা থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে। দেখো পুরো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কত কার্বন বিশিষ্ট যৌগ কঠিন তরল গ্যাসের মধ্যে আছে আমরা সেটা কিন্তু একটু খেয়াল করি। যেমন দেখো অ্যালকেন, অ্যালকেনে যদি কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে এটা গ্যাসীয় হবে, 5 থেকে 15 হয় তরল হবে, 16 পরে হলে এটা কঠিন হবে। আবার অ্যালকিনেও তাই, 4 পর্যন্ত গ্যাসীয়, 15 পর্যন্ত তরল, 16 পরে কি কঠিন। কিন্তু অ্যালকাইনে গিয়ে 4 পর্যন্ত ঠিকই গ্যাসীয়, কিন্তু 11 পর্যন্ত তরল আর 11 পরে কিন্তু কঠিন। তোমরা নিশ্চয়ই লেকচার বুক থেকে এই বক্সটা পড়বা এমসিকিউর জন্য, কে কোন ধরনের বিক্রিয়া দেয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে সব পদার্থের তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। আমাদের বোর্ড বইয়ে শুধুমাত্র বর্তমান বোর্ড বই আর কি পেন্টেনের স্ফুটনাঙ্ক দেয়া আছে। বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে 1 থেকে 4 কার্বন পর্যন্ত তো গ্যাসীয় পদার্থ, আর 5 কার্বন থেকে মূলত শুরু হয় কি তরল। তো এই জন্য পেন্টেনের একটা ডেটা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে পেন্টেন কেন তরল। বলছে পেন্টেনের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, সাধারণত আমাদের রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি বা 25 ডিগ্রি, যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে 25 ডিগ্রি ধরে নেই, কিন্তু ফাইনালি এখন আর রুমের টেম্পারেচার 25 ডিগ্রি খুঁজে পাওয়া কঠিন। তো যাই হোক, আমরা এই জানলাম পেন্টেনের স্ফুটনাঙ্ক হচ্ছে প্রমাণ চাপে 36.1 ডিগ্রি, আর তাই এটি কক্ষ তাপমাত্রায় তরল। আর পেন্টেনের পরের যে যৌগগুলো তারা তো মাস্ট বি এটা কি হবে, তরল হবে। ওকে, বুঝে গেছো নিশ্চয়ই। এইখানে দেখো আমরা এমন একটা বিক্রিয়া পড়বো যেটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন, যদিও লেখা আছে, আসলে ব্যাপারটা এরকম প্রথমত হয় না। ব্যাপারটা এরকম হয় যে আমরা অ্যালকাইন নিব একটা, অ্যালকাইন থেকে অ্যালকিন, হ্যাঁ অ্যালকিন থেকে অ্যালকেন, এই দেখো, হ্যাঁ অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, এইটা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? একদম ইজিয়েস্ট প্রসেস। হ্যাঁ, এই দেখো আমরা ইথাইন নিলাম, একটা অ্যালকাইন হিসেবে ইথাইন নিলাম। দেখো ইথাইনের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস যোগ করব। কোনো কিছুর মধ্যে হাইড্রোজেন চালনা করলে তাকে বলা হয় হাইড্রোজেনেশন। প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করব নিকেল, হ্যাঁ, আর তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে এখন কি হবে? দেখো এইখানে যে যৌগটা আমরা পাবো, যদি একটা, এখানে 3টা বন্ড আছে যার মধ্যে 2টা পাই বন্ড, একটা বন্ড যদি ভেঙে যায়, তুমি খেয়াল করে দেখো এর এবং এর এখানকার একটা পাই বন্ড ভাঙার জন্য খেয়াল করে দেখো এর একটা এবং এর একটা হাত খালি হয়। তো এখন আমরা এই খালি হাতগুলোতে এইখানকার 2টা হাইড্রোজেনের একটা করে দিয়ে দিব। অর্থাৎ বিষয়টা গিয়ে দাঁড়াবে হচ্ছে এরকম যে আমরা এখন এটাকে লিখবো CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথাইন, আর এটার নাম হচ্ছে ইথিন। ওকে, আচ্ছা। এরপর আমরা এই ইথিন যেটা পাবো, এই ইথিনের মধ্যে যদি আবার আমরা হাইড্রোজেন যোগ করি, প্রভাবক সেম নিকেল, যে নিকেল প্রভাবক, তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আবার একইভাবে এখানকার একটা পাই বন্ড ভেঙে যাবে, এখানকার একটা বন্ড ভাঙবে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে একটা বন্ড ভাঙলে কয়টা হাত খালি হয়। আমি যদি তোমাকে আবার দেখাই একটা বন্ড ভাঙলে কয়টা হাত খালি হয়, দেখো এখানে CH2 সিঙ্গেল বন্ড CH2, মানে তুমি দেখতেই পাচ্ছ যে এর একটা হাত খালি, এর একটা হাত খালি। তাহলে একটা খালি হাতে একটা হাইড্রোজেন, আর একটা খালি হাতে আরেকটা হাইড্রোজেন। তাহলে আমরা এখন লিখবো কি? আমরা এখন লিখবো CH3 বন্ড CH3, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম ইথেন। এইভাবে আমরা শুধুমাত্র এই ইথাইন থেকে যে আমরা ইথেন তৈরি করতে পারবো তা না কিন্তু, ইথেন থেকে ইথাইন তৈরি করতে হবে তা না কিন্তু, আমরা প্রোপাইন থেকে প্রোপিন থেকে প্রোপেন, একইভাবে বিউটাইন থেকে বিউটিন, এবং বিউটিন থেকে কি বিউটেন,
আমরা যে কোনো অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা যদি মনে করি যে কোনো একটা অ্যালকাইনকে আমরা হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকেন রূপান্তর করব, আমাদের পক্ষে এই বিক্রিয়া দিয়ে খুব সহজেই অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করা সম্ভব। ওকে, তবে এইখানে একটা বড় ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ঝামেলাটা ক্লিয়ার করি। যদি আমরা কেউ অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে চাই এই বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ধরা যাক এইটুক নাই, এইটুক নাই, এইটুক নাই, শুধুমাত্র ইথিন থেকে আমরা ইথেন তৈরি করব, হ্যাঁ কোনো প্রবলেম নেই, তাও সম্ভব, এটাও ওকে, এটাও সম্ভব। কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যদি চাই যে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করব, এইটা সম্ভব না। অর্থাৎ আমি বলছি এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে পারবো, আমরা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারবো, কিন্তু সম্ভব নাকি অ্যালকাইন থেকে অ্যালকিন? এটা আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না আমি এই ব্যাপারটা এখন তোমাদের সাথে এক্সপ্লেইন করি। খুব মনোযোগ দিয়ে শোনো, আমি একটা মজার গল্প বলি আর কি এই টপিক পড়াতে গিয়ে। আমরা ধরা যাক এটা এয়ারপোর্ট এলাকার রেলওয়ে স্টেশন, ঢাকা এয়ারপোর্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটা রেল স্টেশন আছে, সেই এয়ারপোর্ট এলাকার রেল স্টেশন। এইটা হচ্ছে ফার্মগেট তথা তেজগাঁ এলাকার রেল স্টেশন, আর এটা হচ্ছে ঢাকার মেইন রেল স্টেশন, লাস্ট স্টপেজ যেখানে হয় সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো দেখো একজন মানুষ ধরা যাক বাই রোডে, মানে আগে এটা করতো যখন মেট্রো রেল বা এলিভেটর এক্সপ্রেসওয়ে হয় নাই, তখন কিন্তু তেজগাঁ বা ফার্মগেট এলাকায় কোনো মানুষ যদি আসতে চাইতো উত্তরা বা এয়ারপোর্টের এলাকা থেকে, তাহলে তারা অনেক সময় এরকম হতো যে অনেক জ্যাম, এত জ্যাম যে এয়ারপোর্ট এলাকা থেকে ফার্মগেটের মতো জায়গায় আসতে এলিভেটর এক্সপ্রেসওয়ে যখন ছিল না তখন, বা মেট্রো রেল যখন ছিল না তখন তার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লাগতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। এমন এক সময় হয়েছে, একবার আমরা এয়ারপোর্ট যাচ্ছি, 4 ঘন্টা আগে বের হয়েও ডোমেস্টিক ফ্লাইটের জন্য আমরা আধা ঘন্টা বিমান লেট করছে বলে আমরা বিমান পাইছি, নাহলে আমরা পেতাম না। মানে অনেক সময় এরকম ধরনের কিন্তু সিচুয়েশন তৈরি হয়, সব সময় না। তখন এই মানুষগুলা যারা এয়ারপোর্ট এলাকা থেকে ফার্মগেট এলাকার দিকে আসবে তারা কিন্তু ট্রেনে উঠে যায়, এবং ট্রেনটা এয়ারপোর্ট থেকে তেজগাঁ স্টেশনে আসতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং উইদাউট এনি জ্যাম, উইদাউট এনি হ্যাসেল, জাস্ট এয়ারপোর্ট স্টেশনে গিয়ে উঠে যাবে, তেজগাঁ স্টেশনে গিয়ে নেমে যাবে, 15 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, যেখানে আনসার্টেন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, সেখানে ট্রেনে কোনো জ্যামের সম্ভাবনাই নেই। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বোঝো। এখন একটা ফ্যাক্ট আছে। কি ফ্যাক্ট আছে? ধরা যাক কোনো মানুষ হচ্ছে এয়ারপোর্ট স্টেশন থেকে তেজগাঁ স্টেশনে আসবে, কিন্তু এয়ারপোর্ট থেকে যত ট্রেন ছেড়ে যায় সব তেজগাঁর ওপর দিয়ে কমলাপুর পর্যন্ত যায়, কিন্তু কিছু ট্রেন আছে যেই ট্রেন তেজগাঁর উপর দিয়ে যায় কিন্তু তেজগাঁয় থামে না। অর্থাৎ যে ট্রেনগুলা লোকাল ট্রেন, এই ট্রেনগুলা কিন্তু তেজগাঁয় থামে, আর যে ট্রেনগুলা এক নগর থেকে আরেক নগরে যায় অর্থাৎ আন্তনগর ট্রেন, এই ট্রেনগুলা তেজগাঁর ওপর দিয়ে যায় কিন্তু তেজগাঁয় ব্রেক করে না, একদম ডিরেক্ট গিয়ে কমলাপুরে ব্রেক করে। এখন আমরা যদি কোনো মানুষ তেজগাঁ এলাকায় আসতে চাই এয়ারপোর্টের স্টেশন থেকে ট্রেনে উঠে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ট্রেনে উঠবো। যদি আমি এমন ট্রেনে উঠি যেই ট্রেনটা তেজগাঁয় থামে না, তাহলে আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছাবো না, আমি কিন্তু কমলাপুর পৌঁছায় যাব। তখন ওই এয়ারপোর্ট থেকে তেজগাঁ আসা যতটুকু ভেজাল, আবার ওই কমলাপুর থেকে তেজগাঁ আসা কিন্তু ঠিক ততটুকুই ভেজাল। তা লাভ তো হইল না, বরং লস হইল। কিন্তু যদি আমি বুঝে শুনে উঠি যে না আমার ট্রেনটা তেজগাঁয় এসে থামবে, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যে ভালোভাবে পৌঁছায় যাব। ওকে, ঠিক তেমনই আমরা যখন এই বিক্রিয়াতে অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকেন এই বিক্রিয়া যখন আমরা নিকেল প্রভাবক দিয়ে বিক্রিয়াটা করি, কি প্রভাবক দিয়ে? নিকেল প্রভাবক দিয়ে যখন আমরা বিক্রিয়াটা করি, দেখো এখানে এই যে ইথাইন, খেয়াল করছি আমরা সবাই নিশ্চয়ই, এই যে ইথাইনের মধ্যে হাইড্রোজেন যোগ করলাম, নিকেল প্রভাবক দিলাম, তাপমাত্রা দিলাম 180 থেকে 200-র মধ্যে, ইথিন বা ইথিলিন পাবো। একইভাবে যদি আমরা ইথিনের মধ্যে হাইড্রোজেন যোগ করি, তাপমাত্রা থাকে 180 ডিগ্রি, আমরা কিন্তু ইথিন পাবো। কিন্তু আমরা যদি মনে করি যে অ্যালকাইন থেকে অ্যালকিন নিব, মানে অর্থাৎ ইথাইনের মধ্যে নিকেল প্রভাবক দিয়ে আমরা ইথিন নিব, তাহলে এটা এই বিক্রিয়া সম্ভব না। কারণ এই বিক্রিয়াতে প্রভাবক হিসাবে যে নিকেল ব্যবহার করছি, এই নিকেল এমন ভাবে বিক্রিয়ার গতি বাড়ায় দেয় যে কখনো একটা পাই বন্ড ভাঙার পর, এই যে একটা পাই বন্ড ভাঙার পর এখানে দেখো ইথাইনের মধ্যে যখন প্রভাবক নিকেল দেওয়া হয় এবং হাইড্রোজেন গ্যাস দেওয়া হয়, তখন ইথিন উৎপন্ন হয় ঠিকই, কিন্তু উৎপন্ন হওয়ার পর ইথিনে গিয়ে বিক্রিয়াটা থামে না, অর্থাৎ 2টা পাই বন্ড ভেঙে শেষ পর্যন্ত আমাদেরকে ফাইনাল প্রোডাক্ট হিসেবে তারা অ্যালকেন বা ইথেন উপহার দেয়। তাহলে আমি যদি প্রভাবক নিকেল ব্যবহার করি আর আমি যদি ইথিন চাই, এটা সম্ভব না, কারণ
ও নিকেল প্রভাবক বিক্রিয়ার গতিটা এমনভাবে রাখে যাতে একটা পাই বন্ড না ভাঙে, দুইটা পাই বন্ডই ভেঙে যায়। তাহলে নিশ্চয়ই আমার এইখানকার অ্যারোগুলো দেখে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা গল্প শোনার পরে, যে না এই প্রসেসের মাধ্যমে কোন একটা অ্যালকাইনকে অ্যালকেন বানানো যাবে, কোন একটা অ্যালকিনকে অ্যালকেন বানানো যাবে, কিন্তু কোন একটা অ্যালকাইনকে অ্যালকিন বানাতে হলে আমাকে বিকল্প পদ্ধতি ট্রাই করতে হবে। তাহলে এবার কিভাবে আমরা অ্যালকাইনকে অ্যালকিন বানাতে পারি চিন্তা করো। অর্থাৎ সব বাদ দেখলো, আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে অ্যালকাইনকে আমরা অ্যালকিন বানাবো। তাহলে সেটা আমরা কিভাবে বানাবো, চলো আমরা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন বানাতে পারি দেখে নিই। তো প্রথমত আমরা একটা অ্যালকাইন নিব। অ্যালকাইন হিসেবে আমাদের অনেক পরিচিত একটি অ্যালকাইন, সেটা হচ্ছে ইথাইন নিলাম। এবার ইথাইনের মধ্যে নিশ্চয়ই হাইড্রোজেন যোগ করতেই হবে, তা করলাম। এবার প্রভাবকটা নিকেলের পরিবর্তে প্যালাডিয়াম বা ব্যারিয়াম সালফেট দিতে হবে। আর উল্লেখযোগ্য কোনো তাপমাত্রা নাই, বইয়ে দেওয়া নাই, তাই আমাদের আর পড়ার দরকার নেই। এই যে পিডি দিয়ে প্যালাডিয়াম বোঝায় আর BaSO4 দিয়ে ব্যারিয়াম সালফেট বোঝায়। যদি তুমি এইখানে নিকেলের পরিবর্তে প্যালাডিয়াম আর ব্যারিয়াম সালফেট ব্যবহার করো, তাহলে তোমার এই বিক্রিয়াটা অ্যালকিনে এসে থেমে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে আগাবে না। এই অ্যালকাইন থেকে অ্যালকিন হয়ে থেমে যাবে, এটা আবার আরেকটা পাই বন্ড ভেঙে অ্যালকেন তৈরি করবে না। এখানে আমরা প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, ব্যারিয়াম সালফেট হচ্ছে প্রভাবক, এই প্রভাবক বিষ, ব্যারিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। এখন অর্থাৎ কি প্রভাবক বিষটা কি, মানে প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে কমিয়ে দেয়। যেটা প্রভাবক বিষ সেটা যতটুকু একটা প্রভাবক যতটুকু কাজ করতে পারে তার চাইতে প্রভাবন ক্ষমতাটা কমিয়ে দেয়, অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যালকিনে এসে থামায় দেয়। তাহলে তোমার কি মনে হয় যে আমরা তো এই ব্যারিয়াম সালফেটকে নিকেলের মধ্যেও দিতে পারতাম? হ্যাঁ, মনে রাখতে হবে আসলে যে কোনো প্রভাবক যে কোনো কিছুর সাথে কাজ করে না। প্রভাবক কার সাথে কোন বিক্রিয়াকে প্রভাবিত করবে আর কোন বিক্রিয়কের সাথে কে যুক্ত হবে এটা কিন্তু প্রভাবকের জন্য ফিক্সড। তুমি চাইলেই যে কোনো পদার্থের সাথে যে কোনো পদার্থ যোগ করে প্রভাবক বানাতে পারবে না। এই যে প্যালাডিয়ামের সাথে ব্যারিয়াম সালফেট এর যৌথ প্রয়োগটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, তার নাম অনুযায়ী এইটার নাম দিয়ে দেওয়া হচ্ছে লিন্ডলার বিকারক। অর্থাৎ তুমি চাইলেই লিন্ডলার বিকারক, তুমি চাইলেই কিন্তু কোনোভাবে নিকেলের সাথে ব্যারিয়াম সালফেট দিয়ে তুমি এটা করতে পারবে না, তোমাকে প্যালাডিয়ামের সাথে ব্যারিয়াম সালফেট দিতে হবে। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের কথা বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে চাই তাহলে নিকেল ইউজ করব, আর যদি অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই আমরা নিকেল ইউজ না করে প্যালাডিয়াম আর ব্যারিয়াম সালফেট ইউজ করব। এক্ষেত্রে তাপমাত্রার আমাদের কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার। এবার খাতায় আমরা হেডিং দেব কি ইথাইন থেকে ইথানল। এই দেখো লেখা আছে ইথাইন থেকে ইথানল, ইথাইন থেকে ইথানল। দেখো এখানে কিছু কথা লিখে দেওয়া আছে, এই যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খেয়াল করছো কিনা? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, অর্থাৎ মার্কারির যোজনী 1 ও 2 হয়। মার্কারির যোজনী যদি 1 ও 2 হয়, সবসময় কোনো যৌগের যদি না কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে ছোট যোজনী যুক্ত যৌগ উচ্চারণটা হয় আস আর বড়টা হয় কি ইক। তাহলে মার্কারির যোজনী 1 এবং 2 হয়, তাহলে ছোটটা হচ্ছে আস এবং বড়টা কি ইক, তাহলে এটা হচ্ছে মার্কিউরিক সালফেট, তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। দেখো ইথাইনের মধ্যে পানি যোগ করব, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন হচ্ছে কি ইথাইন। তাহলে আমরা মাথায় রাখবো ইথাইন থেকে ইথানল। এই দেখো ইথাইন থেকে ইথানল আমি লিখে দেখাচ্ছি। এই যে ইথাইন, এর মধ্যে পানি যোগ করবা, খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এবং এখানে আমরা লিখব 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন হবে কি বলতো ইথানল। হ্যাঁ, ইথানল উৎপন্ন হবে। এখন এইখানে আমাদের বোর্ড বইয়ে তোমাদেরকে যদি আমরা দেখাই, আমাদের বোর্ড বইয়ে শুধুমাত্র ইথাইন থেকে ইথানল নিয়ে কথা বলা আছে। দেখো আমরা আমাদের বোর্ড বই তোমাদেরকে যদি একটু দেখাই, এই দেখো। ওকে, এটা আমাদের বোর্ড বই থেকে যদি আমরা দেখাই, আমাদের বোর্ড বই কিন্তু আমাদেরকে বলতেছে যে তোমরা এই প্রক্রিয়ায় ইথাইন এর মধ্যে পানি যোগ করবা। এই দেখো 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ইথানল পাবা তুমি। দেখো এই বোর্ড বই কিন্তু বলে নাই যে অ্যালকাইন থেকে তুমি অ্যালকানেল পাবা, বলছে অনলি ইথাইন থেকে ইথানল পাবা। এখন আমরা অনেক সময় আমাদের স্কুল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ইভেন বোর্ড পরীক্ষাতেও আমরা এমন কোশ্চেন দেখেছি যেখানে আমাদের সম্মানিত টিচাররা পরীক্ষায় এই ইথাইন থেকে ইথানল যেহেতু বইয়ে দেয়া আছে, তারা হয়তোবা ব্যাপারটা না বুঝে বা অসাবধানতাবশত এই 20% সালফিউরিক অ্যাসিড
এবং 2% মার্কিউরিক সালফেট যোগে তারা এমন প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই যে এই ক্ষেত্রে তারা বোঝাচ্ছে যে এখানে ইথাইন থেকে যেহেতু ইথানল তৈরি হয়, প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে, প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে। তারা মনে করছে ইথাইন থেকে ইথানল, তাহলে সেম প্রসেসে প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে, বাট এটা সম্পূর্ণ রং। যারা ইন্টারমিডিয়েট অর্গানিক পড়ার বিন্দুমাত্র ধারণা আছে তারা বুঝতে পারবে। ইন্টারমিডিয়েটের নিয়ম আছে, নাম হচ্ছে মার্কোনিকভ ল। ওই মার্কোনিকভ ল অ্যাপ্লাই করে যদি এই প্রোডাক্ট তৈরি করা হয় তাহলে এখানে কোনো অ্যালডিহাইড তৈরি হবে না, বরং এখানে তৈরি হবে কিটোন। কিন্তু আমরা বোর্ড পরীক্ষায় না, এই ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেনেও একটা এমসিকিউ দেখেছি যেখানে শিক্ষার্থীদেরকে বাধ্য করা হচ্ছে যে প্রোপাইনের মধ্যে পানি যোগ করলে কি উৎপন্ন হবে। এমসিকিউ অপশনে কোনো কিটোন নামক উত্তরই নাই, উত্তর দেয়া আছে অ্যালডিহাইড। বই তো বলে নাই তোমাদেরকে যে প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে। তাহলে আমাদের টিচাররা অনেকেই কিন্তু প্রশ্ন করার সময় প্রোপাইন থেকে প্রোপানল দিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা হয়তোবা অসাবধানতাবশত দিচ্ছেন। টেস্ট পেপারেও বহুত পাওয়া যায় উত্তর, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রোপাইন থেকে কখনোই প্রোপানল তৈরি হবে না, প্রোপানন তৈরি হবে। এটা ইন্টারমিডিয়েট একটা নিয়ম আছে, নিয়মটার নাম হচ্ছে মার্কোনিকভ নিয়ম। তাই আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যদি কখনো কোনো স্টুডেন্ট বা কোনো টিচার আমার এই ভিডিওটি দেখেন তাহলে আমি অনুরোধ জানাবো যে এটা নিয়ে বিতর্ক না করে কখনোই আপনারা প্রোপাইন থেকে প্রোপানল তৈরি করবেন না, প্রোপানন তৈরি করবেন। এবং ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে এই ব্যাপারটার মার্কোনিকভ সূত্র সহ ব্যাখ্যা দেয়া আছে। আমি আমার শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট ক্লাসে এই জিনিসটা অনেক ভালো করে দেখাই, বা 9-10-এর এই লেকচারের লাস্ট পর্যায়ে আমি এটা নিয়ে একটু আলোচনা করতে পারি। তবে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে আমরা কখনোই প্রোপাইন থেকে প্রোপানল তৈরি করব না, প্রোপাইন থেকে প্রোপানন তৈরি করব। হ্যাঁ, ইথাইন থেকে ইথানল শুধু তৈরি করব, এই প্রসেসটা। আরেকটা কথা বলে রাখা ভালো, মার্কিউরিক সালফেট এই পদার্থটা অত্যন্ত বিষাক্ত পদার্থ। আমাদের বোর্ড বইও লেখা আছে মার্কিউরিক সালফেট এই পদার্থটা অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই পদার্থ ব্যবহার করে যদি আমরা ইথানল তৈরি করি তাহলে এটা পরিবেশের ক্ষতি করতে পারে, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে। তাই আমরা চেষ্টা করব যদি ইথানল তৈরির বিকল্প কোনো ওয়ে থাকে যার মাধ্যমে আমরা ইথানল তৈরি করতে পারছি, তাহলে মার্কিউরিক সালফেট ব্যবহার করে যেখানে ইথানল তৈরি করা হয় ওই প্রসেসটা যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করব। বইয়ে লেখা আছে মার্কিউরিক সালফেট যেহেতু বিষাক্ত পদার্থ, তাই পরীক্ষাগারে মার্কিউরিক সালফেট ব্যবহার করে ইথাইন তৈরির যে বিক্রিয়াটি রয়েছে এই বিক্রিয়াটি ঘটাতে নিরুৎসাহিত করা হয়, যাতে মানে একদম বাধ্য না হলে আমরা কেউ এই বিক্রিয়াটা ব্যবহার না করি। ওকে, তবে মনে রাখবে পরীক্ষার জন্য ইথাইন থেকে ইথানল তৈরি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ভুল করেও কেউ প্রোপাইন থেকে প্রোপানল তৈরি করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর কেমিস্ট্রি কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। যেই কোশ্চেনটাতে অর্গানিক থেকে একটা কোশ্চেন আসছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটার যদিও রেজুলেশনটা অনেক ভালো দেখাচ্ছে না, খেয়াল করে দেখো। এখানে প্রোপাইন CH3 C ট্রিপল বন্ড CH যোগ পানি, এটা 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বলছে এ নিচের কোনটি? দেখো এখানে অপশনে কিন্তু কিটোন নাই, আছে অ্যালডিহাইড। মানে যিনি প্রশ্ন করেছেন তিনি বোঝাচ্ছেন যে প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে এই কথা আমাদের বোর্ড বই বলেন নাই, কিন্তু সবাই ধরে নিচ্ছে প্রোপাইন থেকে প্রোপানল তৈরি হবে, কেননা ইথাইন থেকে ইথানল তৈরি হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে ইথাইন থেকে ইথানল তৈরি হয় এটা সত্য, কিন্তু প্রোপাইন থেকে তো প্রোপানল তৈরি হয় না, প্রোপানন তৈরি হয়। তাই আমি সবাইকে এই ব্যাপারটাতে অত্যন্ত বিনয়ের সাথে সাবধান করে দিচ্ছি, কম শেখা ভালো কিন্তু ভুল শেখা ভালো না। ওকে, এই দেখো খেয়াল করো, তোমরা নিশ্চয়ই নামকরণ পড়ার সময় পড়েছো, আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই। তোমাদের মনে আছে ভিনাইল মূলক, হ্যাঁ ভিনাইল মূলকের কথা মনে আছে, যে ইথিন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যে মূলক সৃষ্টি হয় তাকে ভিনাইল মূলক বলে। অর্থাৎ এইটা ছিল ইথিন, CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা ছিল ইথিন। আমরা যদি এই ইথিন থেকে একটি হাইড্রোজেন সরায় দেই, তাহলে এই মূলকের নাম হচ্ছে ভিনাইল মূলক। এই মূলকের নাম হচ্ছে ভিনাইল মূলক, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এই 45 নাম্বার কোশ্চেন বলছে ইথাইন থেকে কি রূপে ভিনাইল ক্লোরাইড পাওয়া যায়? ইথাইনের মধ্যে আমরা HCl যোগ করব, তাপমাত্রা হচ্ছে 250 ডিগ্রি আর প্রভাবক হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। তাহলে কি হবে? এই দেখো ভিনাইল ক্লোরাইড তৈরি হবে। খেয়াল করছো? ইথাইনের মধ্যে HCl যোগ করব, তাপমাত্রা 250 ডিগ্রি আর প্রভাবক হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, তাহলে উৎপন্ন হবে ভিনাইল ক্লোরাইড।
ইথাইনের মধ্যে HCl যোগ করব, তাপমাত্রা 250, প্রভাবক মার্কিউরি ক্লোরাইড এবং উৎপন্ন হবে ভিনাইল ক্লোরাইড। এই বিক্রিয়াটা তোমরা মনে রাখবা। আমরা এখন এমন একটি পড়া পড়ব যে পড়াটিকে ধরে নেওয়া হয় যে জৈব রসায়নের সৃজনশীলে SSC পরীক্ষায় যেই কোশ্চেনটা সবচাইতে বেশি বার আসছে, প্রায় প্রত্যেকবারই বেশিরভাগ বোর্ডেই আসে, সেই টপিকটার নাম হচ্ছে হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা বা আনস্যাচুরেশন টেস্ট। তো আমরা জানি নরমালি হাইড্রোকার্বন মানে যে যৌগগুলো কার্বন ও হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তাকে হাইড্রোকার্বন বলে। এই হাইড্রোকার্বন দুই প্রকার, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকেনকে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকিন এবং অ্যালকাইনকে। আমরা নিশ্চয়ই এটাও জানি, তাই না? ওকে, চলো আমরা এটা কিভাবে টেস্ট করে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত আমরা একটা পরীক্ষা দেখব যার নাম হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। দেখো এই টেস্ট টিউবে ব্রোমিন দ্রবণ আছে, ব্রোমিন ওয়াটার আছে, যেখানে আমরা বুঝতে পারছি ব্রোমিনের বর্ণ আমাদের বইয়ে লাল লেখা আছে, যদিও লাল বা কমলা বর্ণ মনে হয় আমাদের কাছে, আমরা লাল বলবো, অর্থাৎ বইয়ে যা লেখা আছে আমরা সেই বর্ণটাই বলবো। অ্যালকেন দেখতে নরমালি ওয়াটার কালার, পানির মতো কালার, অর্থাৎ পানি কেমন দেখতে? অনেকেই ভুল করে বলে পানি হচ্ছে দেখতে সাদা বর্ণের। না, পানি কিন্তু সাদা বর্ণ না, পানির কোনো বর্ণ নেই, পানি বর্ণহীন বা কালারলেস। আর অপরপক্ষে ব্রোমিনের বর্ণ কেমন? লাল। এইবার আসো পরবর্তী চিত্রে, যে আমরা এই বর্ণহীন অ্যালকেনের মধ্যে লাল রঙের আমরা ব্রোমিন যোগ করলাম। আমরা এই দেখো এখানে যে বর্ণহীন অ্যালকেন ছিল তার মধ্যে আমরা লাল রঙের ব্রোমিন যোগ করলাম। অ্যালকেন এমন একটি যৌগ যেটা সম্পৃক্ত যৌগ, তাই সে কখনো ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করবে না। অ্যালকেন যেহেতু ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করবে না, তাই এই ব্রোমিন আর অ্যালকেন মিলে নতুন কোনো পদার্থ তৈরি হবে না। আর এজন্য এই যে বর্ণহীন দ্রবণে লাল রঙের ব্রোমিন যোগ করার পর পুরো দ্রবণটাই যেহেতু লাল হয়ে গিয়েছিল, যেহেতু তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে নাই, তাই এই লাল বর্ণটা আর বিবর্ণ হয় না, মানে লাল বর্ণ যেমন ছিল তেমনই থাকে। যদি অ্যালকেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করত, তাহলে ঠিকই এই ব্রোমিন এর যে লাল বর্ণটা ছিল সেটা আর থাকতো না, বর্ণহীন হয়ে যেত, যেমনটা অন্য ক্ষেত্রে হয়। তাহলে আমি যদি আবার একটু সামারি করি, আসলে আমরা জানি যে হাইড্রোকার্বন দুই প্রকার, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত আবার একটাই, সেটা কি? অ্যালকেন। আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিনও হইতে পারে, অ্যালকাইনও হইতে পারে। এখন আমাদেরকে যদি এরকম কয়েকটা পাত্রে এরকম ভাবে, ধরো এটা একটা পাত্র যেখানে CnH2n+2 অ্যালকেন আছে। এবার আর একটা পাত্র যেখানে মনে করো CnH2n দ্যাট মিন্স অ্যালকিন আছে। আর একটা পাত্র যেখানে মনে করো CnH2n-2 তথা অ্যালকাইন আছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটা পাত্রে তিনটা দ্রবণ রাখা আছে। তিনটা পদার্থ দেখতে কিন্তু বর্ণহীন, পানির মতো, এবং তুমি কোনো পদার্থ দেখে কোনো পদার্থকে আলাদা করতে পারবে না, কারণ বর্ণে কোনো পার্থক্য নেই। তুমি টেস্ট করার আগ পর্যন্ত কখনোই বুঝবে না যে কে অ্যালকেন, কে অ্যালকিন, কে অ্যালকাইন। যদিও আমরা এখন যে টেস্ট করছি এই টেস্ট দিয়ে আসলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বোঝার কোনো ওয়ে নাই, বরং বোঝার যে ওয়ে আছে সেটা হচ্ছে যে অ্যালকেন সম্পৃক্ত আর এই দুইটা কি? অসম্পৃক্ত। অর্থাৎ আমরা জানি ব্রোমিনের, কিছুক্ষণ আগে দেখলাম ব্রোমিনের বর্ণ কেমন। ব্রোমিন ওয়াটারের বর্ণ হচ্ছে এই দেখো, ব্রোমিন ওয়াটারের বর্ণ লাল। এখন এই লাল রঙের ব্রোমিনকে যদি আমরা এইখানে যোগ করি, বর্ণহীন পদার্থের মধ্যে যোগ করি, পুরা দ্রবণটা লাল হয়ে যাবে। এর মধ্যে যোগ করি এটাও লাল হবে, এর মধ্যে যোগ করি এটাও লাল হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে অ্যালকেন যেহেতু সম্পৃক্ত, তাই ব্রোমিন পানির সাথে কোনো রূপ বিক্রিয়া করবে না। তাই আমি ব্রোমিন যোগ করার পর দ্রবণটা যে লাল হয়েছে, এই লাল বর্ণ আর বিবর্ণ হবে না, অর্থাৎ কোনো রিয়াকশন হবে না, দেখেই বিবর্ণ হবে না। কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন যেহেতু এরা অসম্পৃক্ত যৌগ, ব্রোমিন যোগ করার পর দ্রবণটা লাল হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রোমিন এবং বর্ণহীন পদার্থ, অসম্পৃক্ত পদার্থ অ্যালকিন বা অ্যালকাইনের বিক্রিয়া হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করবে। নতুন যখন প্রোডাক্ট তৈরি হবে তখন ব্রোমিনের যে লাল বর্ণ ছিল ওই লাল বর্ণ আর থাকবে না। এই যে আমরা অসম্পৃক্ত যৌগের মধ্যে লাল রঙের ব্রোমিন যোগ করার পর ব্রোমিনের বর্ণটা বিবর্ণ হয়ে যাচ্ছে, মানে ব্রোমিনের আর বর্ণ দেখা যাচ্ছে না, এইটা আমাদেরকে বোঝাচ্ছে যে এটা অসম্পৃক্ত যৌগ। হ্যাঁ, আমরা এই পরীক্ষার মাধ্যমে কখনো কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন তাকে কিন্তু আলাদা করতে পারবো না। আমরা শুধু টেস্ট করে বলতে পারবো যে কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত। হ্যাঁ, যদি পরীক্ষা হলে আমাকে বলে দেয় যে দুইটা যৌগ আছে, একটা অ্যালকেন একটা অ্যালকিন,
তখন আমি নিশ্চিত বলতে পারবো এই পরীক্ষার মাধ্যমে যে এই অ্যালকেন যেটা বিক্রিয়া করছে না সেটা অ্যালকেন, আর যেটা বিক্রিয়া করছে এটা অ্যালকিন। কিন্তু যদি না বলে যে অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, তাহলে আমরা বলতে পারবো যে এটা সম্পৃক্ত, যে বিক্রিয়া করছে না সে সম্পৃক্ত, আর যে বিক্রিয়া করছে সে হচ্ছে কি অসম্পৃক্ত। কিন্তু যদি কখনো বলে যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য দেখাও বিক্রিয়ার সাহায্যে, তাহলে আমি অ্যালকিনের মধ্যে ব্রোমিন দিলেও যেরকম হবে পরিবর্তন, অ্যালকাইনের মধ্যে ব্রোমিন দিলেও ওই ধরনের পরিবর্তন হবে। আমাদের পক্ষে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য তৈরি করা এই পরীক্ষার মাধ্যমে সম্ভব হবে না, সেটা অন্যভাবে করতে। তো চলো আমরা একটু বিক্রিয়াগুলো দেখে নিই। নিশ্চয়ই তোমরা আমাদের এই বিক্রিয়ার কনসেপ্ট বুঝে গেছো, অর্থাৎ আমরা খাতায় নোট করতে পারি যে অ্যালকেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কেমন। তাহলে আমরা বলবো যে অ্যালকেন যোগ ব্রোমিন, ব্রোমিনের পাশে নিচে AQ দিব, কারণ এটা ব্রোমিন ওয়াটার, দেখো কোনো বিক্রিয়া হবে না। আর পরীক্ষার খাতায় লেখার সময় বলবো যে অ্যালকেন প্লাস ব্রোমিন ওয়াটার কোনো বিক্রিয়া হবে না। আর যেহেতু অ্যালকেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, তাই অ্যালকেন ব্রোমিনের লাল বর্ণকে বিবর্ণ করতে পারবে না। এইবার আসো দেখো এখানে ব্রোমিন পানি পরীক্ষা, অ্যালকিন এবং অ্যালকাইন। এই যে আমরা ব্রোমিনের লাল বর্ণ আমরা যখন অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে দিব, বর্ণহীন পদার্থের মধ্যে দিব, তখন দেখো এটা অসম্পৃক্ত যৌগ। তাই এই যে এর মধ্যে আমরা যে এই লাল রঙের ব্রোমিনটা যোগ করার পর এটা যে লাল হয়ে গিয়েছিল সেটা এখন আর নাই, আবার বর্ণহীন হয়ে গেছে। কেন বর্ণহীন হলো? কারণ সে বিক্রিয়া করলো। কারণ সে কি করলো? বিক্রিয়া করলো। দেখো বিক্রিয়াটা কিভাবে হয়। বিক্রিয়াটা এই যে দেখো ইথিন, এর মধ্যে ব্রোমিন যোগ করলাম, খেয়াল করো, আমরা তোমাকে দেখাই অ্যালকিনের সাথে ব্রোমিন। হ্যাঁ, অ্যালকিন, এই যে এখন বিক্রিয়া লিখবো আমরা তো পড়লাম অ্যালকেন যোগ ব্রোমিন। হ্যাঁ, ব্রোমিন, এই যে জলীয় দ্রবণ, কি লিখবো আমরা? AQ। কি লিখবো আমরা? নো রিয়াকশন। ওকে, এই যে অ্যালকেন প্লাস ব্রোমিন, এখানে নো রিয়াকশন হচ্ছে, রাইট? ওকে, ভালো কথা। এবার আমরা যখন অ্যালকিনের সাথে ব্রোমিন, খাতায় লিখবো আমরা, এই বিক্রিয়াটা আমাদের শিখতে হবে। অ্যালকিন এর সাথে ব্রোমিন, হ্যাঁ, এমন কিছু যখন আমরা বলবো, তো যে কোনো একটা অ্যালকিন নিলা, ধরো তুমি ইথিন নিলা, ভালো কথা, ইথিন। এর মধ্যে এবার তুমি যোগ করছো Br2 ব্রোমিন, এই ব্রোমিন ওয়াটার। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই ইথিনের একটা করে হাত খালি হবে, হলো একটা করে, যে এই যে পাই বন্ড ভাঙবে, একটা করে হাত খালি হবে, আর ওই খালি হাতগুলোতে গিয়ে যুক্ত হবে ব্রোমিন। হ্যাঁ, খালি হাতগুলোতে গিয়ে যুক্ত হবে ব্রোমিন। তাহলে আমরা বলবো 1,2 ডাই ব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন এই যৌগের নাম, রাইট? এবং যেহেতু বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করলো, তাহলে এখন নিচে লিখে দিতে হবে যে ব্রোমিনের আর লাল বর্ণ থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি একটা প্রোপিনের সাথে বিক্রিয়াটা করতাম, এই প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই প্রোপিন, এর মধ্যে যদি আমরা ব্রোমিন যোগ করতাম, Br2 যোগ করতাম, এই যে AQ দিব ব্রোমিন ওয়াটার বোঝানোর জন্য। যদি ইন্টারমিডিয়েট বই এখানে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়েছে, 9-10 এর বইয়ে দেয়া নাই, তাই তোমার না দিলেও চলবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এই দেখো এখানে CH3, তারপর কি, তারপর CH বন্ড CH2, এইখানে ব্রোমিন, তাই না? তাহলে এখন এই যৌগের নাম হবে 1,2 ডাইব্রোমোপ্রোপেন। এই দেখো, হ্যাঁ, 1,2 ডাইব্রোমোপ্রোপেন নিশ্চয়ই। এবং যেহেতু 1,2 ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন হবে, তাই আমরা বলবো যে ব্রোমিনের বর্ণ কি হয়ে গেছে? বিবর্ণ হয়ে গেছে, ওকে, বা বিনষ্ট হয়ে গেছে। এইবার আমরা লিখবো অ্যালকাইন এর সাথে ব্রোমিন। অ্যালকাইন এর সাথে ব্রোমিন, যে অ্যালকাইনের সাথে ব্রোমিন কিভাবে বিক্রিয়া করে। যদিও বইয়ে সম্ভবত এক ধাপে দেখানো হয়েছে, আমরা 2 ধাপে দেখাচ্ছি। এই দেখো ইথাইন, এর মধ্যে আমরা ব্রোমিন যোগ করব, এই যে Br2 যোগ করব, হ্যাঁ, ইথাইনের মধ্যে আমরা ব্রোমিন যোগ করলাম। এবার এই যে ব্রোমিন যোগ করছি আমরা, এখানে কি হবে? প্রথমে একটা করে পাই বন্ড ভাঙবে, এই যেখানে একটা পাই বন্ড ভাঙবে ওই 2টা হাত খালি হবে, 2টা হাত খালি হাতে আমরা ব্রোমিন দিয়ে দেবো, 1,2 ডাই ব্রোমো ইথিন, 1,2 ডাইব্রোমো ইথিন। এইবার দেখো CH ডাবল বন্ড CH, এইখানে আমরা ব্রোমিন দিলাম, এর মধ্যে আমরা যোগ করছি Br2, নাকি? ভালো কথা। তাহলে আবার কি হবে? এই যে দেখো
এরকম কিছু একটা হবে, এখানে বিআর, এখানে বিআর ছিল, আবার এখানে একটা বিআর, আবার এইখানে একটা বিআর। তাহলে নাম হচ্ছে 1122 টেট্রা ব্রোমো ইথেন, 1122 টেট্রা ব্রোমো ইথেন। ওকে, আমরা এবার একই বিক্রিয়াটা প্রোপাইনের সাথে দেখতে চাই, প্রোপাইনের সাথে দেখতে চাই। তাহলে কি হবে, এই দেখো ট্রিপল বন্ড, এর মধ্যে আমরা Br2 যোগ করব, ব্রোমিন পানি যোগ করব, ঠিক আছে, ব্রোমিন পানি যোগ করব। ব্রোমিন পানি যোগ করলে কি হবে, প্রথমে একটা পাই বন্ড ভাঙবে, একটা পাই বন্ড ভাঙবে, তাই না? এই একটা পাই বন্ড ভাঙবে, ওকে গেল, একটা পাই বন্ড ভাঙবে। তখন আমরা লিখবো 12 ডাইব্রোমো ব্রোমো ইথিন, 12 ডাইব্রোমো ইথিন। যদি আমরা এবার এই 12 ডাইব্রোমো ইথিনের সাথে আবার আমরা ব্রোমিন পানি যোগ করি, ব্রোমিন পানি যোগ করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে ফাইনালি এখানে এই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, রাইট? অনেকেই প্রশ্ন করো যে এই ব্রোমিনটা যদি আমি উপরে লিখতাম, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তাহলে এখন এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হবে 1122 টেট্রা ব্রোমো, 1122 টেট্রা ব্রোমো প্রোপেন। আচ্ছা, এখানে আমরা ইথিন লিখছিলাম, অত্যন্ত দুঃখিত, এটা প্রোপিন হতো, হ্যাঁ প্রোপিন হতো। আচ্ছা, এটা হচ্ছে প্রোপেন, প্রোপেন নিশ্চয়ই বুঝে গেছো, 1122 টেট্রা ব্রোমো প্রোপেন। ক্লিয়ার? এই ছিল আমাদের ব্রোমিন পানি পরীক্ষা। ব্রোমিন পানি পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে নির্ধারণ করতে পারি আমরা সেটা বুঝে গিয়েছি সবাই, ওকে? এই সম্পৃক্ত অসম্পৃক্ততার টেস্ট করতে যদি কখনো পরীক্ষায় দেয় বা পরীক্ষায় লিখে যেটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত ব্যাখ্যা করো, তখন তোমরা চেষ্টা করবে একটি টেস্ট না দিয়ে দুইটি টেস্ট দেওয়ার জন্য। শুধু ব্রোমিন পানি না, আরেকটা টেস্ট হচ্ছে বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামক একটি জারক পদার্থ রয়েছে যার নিজস্ব বর্ণ হচ্ছে বেগুনি। আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ধরনের পদার্থের মধ্যে যখন বেগুনি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করব, আমরা জানি যে অ্যালকেন হচ্ছে প্যারাফিন, আর অ্যালকেন প্যারাফিন তাই সে জারকের সাথে বিক্রিয়া করবে না। এজন্য এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ, যেটা ব্রোমিনের লাল ছিল, এই অ্যালকেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যেহেতু কোনো বিক্রিয়া করবে না, তাই এই বর্ণটা বিনষ্ট বা বিবর্ণ হবে না। অপর পক্ষে অ্যালকিন এবং অ্যালকাইন যেহেতু অসম্পৃক্ত যৌগ, তার জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কি করবে? বিক্রিয়া করবে, তাই তারা কিন্তু এই বর্ণটাকে বিবর্ণ করে ফেলবে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ বেগুনি, যেখানে অ্যালকেন বর্ণহীন। আমরা বর্ণহীন অ্যালকেনের মধ্যে KMnO4 যোগ করছি, কোনো বিক্রিয়া করে নাই, আর এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো বর্ণ পরিবর্তন হয় নাই। এই দেখো আমরা বলছি যে KMnO4। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা বিষয় তোমরা হয়তো বা জানো না, ইতিপূর্বে কখনো পড়ো নাই। এই থার্ড ব্র্যাকেটে যে অক্সিজেন, তাকে বলা হয় জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। ওকে, আচ্ছা একটু খেয়াল করি। আমরা যেমন কোনো অ্যাসিড মানে কি বলি? অ্যাসিড মানে ওই পদার্থটা H+ ত্যাগ করে। আর যদি কোনো পদার্থ জারক হয়, তাহলে বেশিরভাগ সময় সে জায়মান অক্সিজেন উৎপন্ন করে, কখনো কখনো জায়মান ক্লোরিনও তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো অ্যাসিড মানে কি? সে H+ উৎপন্ন করে। ঠিক তেমনই যারা জারক, তারা বেশিরভাগ সময় জায়মান অক্সিজেন উৎপন্ন করে, অর্থাৎ জায়মান অক্সিজেন জারণ যে ঘটতেছে তার একটা প্রতীক। এটা অনেক, যেমন H+ যেমন অনেকগুলো অ্যাসিড থেকে তৈরি হতে পারে, তেমন জায়মান অক্সিজেনটাও অনেকগুলো জারক থেকে তৈরি হতে পারে। যেমন এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তৈরি করবো আমরা এখন, কখনো কখনো পটাশিয়াম ডাইক্রোমেট থেকেও তৈরি হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জায়মান অক্সিজেন এই জিনিসটা হয়তো বা অনেকেই প্রথমবার দেখতেছো। জায়মান অক্সিজেন চেনার উপায় হচ্ছে থার্ড ব্র্যাকেটে অক্সিজেন আবদ্ধ থাকবে। যে কোনো জারক যখন জারণ ঘটাবে, বিশেষ করে অর্গানিকের বিক্রিয়ায়, তখন ওই জারক পদার্থটা এরকম একটি জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। ওকে, যার মাধ্যমে আমরা বুঝবো যেখানে জারণ ঘটতেছে। আর যে জারক থেকে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হবে তার তীর চিহ্নের উপর লেখা থাকবে। যেমন দেখো এখানে অ্যালকেন, অ্যালকেনকে জারণ করছে
এটা বোঝাচ্ছে কি দিয়ে? জায়মন অক্সিজেন দিয়ে। আর এই জায়মন অক্সিজেন আসছে কোথা থেকে? KMnO4 থেকে। ওটাকে তীরের উপর লেখা আছে, যদিও KMnO4 এখানে ক্ষারীয় মাধ্যমে কাজ করে, অর্থাৎ KMnO4 লিখলে হবে না, নিচে ক্ষারীয় লিখতে হবে, ক্ষারীয় কথাটা লিখতে হবে। তো যেহেতু অ্যালকেনের সাথে KMnO4 কোনো বিক্রিয়া করে না, তাই আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে অ্যালকেন এবং KMnO4 এর মিশ্রণে KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণের কোনো পরিবর্তন হয় না, তা বিবর্ণ হয় না। দ্যাটস ওয়াই আমরা ধরে নিচ্ছি অ্যালকেন বা এই যৌগটা একটি সম্পৃক্ত যৌগ। ওকে, এইবার আমরা বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে যখন অ্যালকিন বা অ্যালকাইন যোগ করব, বা অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে যখন বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করব, তখন এইরকম একটা ঘটনা ঘটবে। অ্যালকিন বা অ্যালকাইন ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে, আর যার কারণে তার বর্ণ থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব? বিক্রিয়া দেখব। কি বিক্রিয়া দেখব? প্রথমে আমরা লিখব, আমরা তো অলরেডি অ্যালকেনের সাথে KMnO4 দেখে ফেললাম, কোনো বিক্রিয়া হচ্ছে না। এবার আমরা খাতায় লিখব অ্যালকিন এর সাথে KMnO4 এর বিক্রিয়া, KMnO4, রাইট? ওকে, এবার আমরা যে কোনো অ্যালকিনের সাথে যদি KMnO4 এর বিক্রিয়া করাই, আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই আমি। বেয়ার টেস্টে যেমন দেখো অ্যালকেনের সাথে KMnO4, অ্যালকেন প্লাস KMnO4 কোনো বিক্রিয়া হয় নাই, এজন্য বর্ণ বিনষ্ট হয় না। এখানে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাই, খুব ভালো করে খেয়াল করো। এই KMnO4 এই জারক পদার্থটা ক্ষারীয় মাধ্যমে, KOH একটা ক্ষার, অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে KMnO4 এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি আর জায়মন অক্সিজেন তৈরি করে। মূলত যে দুইটা আমাদের জারণ বিক্রিয়া ঘটানোর জন্য দরকার, মেইনলি আমাদের জারণ বিক্রিয়া ঘটানোর জন্য জায়মন অক্সিজেন দরকার, কিন্তু কখনো কখনো বিক্রিয়া পাত্রে পানি দরকার হতে পারে। তো পানি থাকবে, যদি কোনো বিক্রিয়কের পানি দরকার হয় জায়মন অক্সিজেনের পাশাপাশি সে এটা ব্যবহার করবে, আর যদি দরকার না হয় তাহলে সেটা ব্যবহার করবে না। ঠিক তেমনই এই যে আমরা KMnO4 কিভাবে জায়মন অক্সিজেন উৎপন্ন করে তোমাদেরকে আমি এটা দেখালাম, এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, কারণ কিভাবে জায়মন অক্সিজেন উৎপন্ন করে এটা আমাদের বোর্ড বইয়ে লেখা নাই। সো অহেতুক লিখতে গিয়ে ভুল করার দরকার নাই, বা পড়াটাকে কঠিন করার দরকার নেই। তাহলে কিভাবে লিখবো আমি তোমাকে সেই ব্যাপারটা এখন বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে অ্যালকিনের সাথে KMnO4, অ্যালকিনের সাথে যখন আমরা জায়মন অক্সিজেন যোগ করব এবং পানি যোগ করব, এই জায়মন অক্সিজেন এবং পানি দুইটাই আসবে KMnO4 থেকে, যেটা ক্ষারীয় KMnO4, এই যে ক্ষারীয় KMnO4, এই KMnO4 থেকে দুইটাই আসবে এবং উৎপন্ন হবে, এই যে উৎপন্ন হবে কি, এই যে উৎপন্ন হবে কি, গ্লাইকল। তোমাদেরকে গ্লাইকলের কথা অনেক শোনানো হচ্ছে। এই যে আমরা জানি এই গ্লাইকলের প্রচলিত নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ওকে, ইথিলিন গ্লাইকল। যদিও তোমরা এর ইউপ্যাক নাম জানো, ইউপ্যাক নাম হচ্ছে 1,2-ইথেন ডাইওল, আর প্রচলিত নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। যদিও নামকরণ পড়ার সময় তোমরা আমাকে কোশ্চেন করেছিলে যে এর নাম ইথিলিন গ্লাইকল কেন, তোমাদেরকে তখন বলেছিলাম যে গ্লাইকল জিনিসটা হচ্ছে এমন একটা কিছু, যে কোনো যৌগে যদি দুইটা OH মূলক থাকে, তখন তাকে আমরা গ্লাইকল বলবো, এবং যেহেতু ইথিলিন থেকে এটা তৈরি হয় তাই এটাকে ইথিলিন গ্লাইকল বলা হয়। আচ্ছা, ইথিলিন কি? এই দেখো, তুমি যেটাকে ইথিন জানো, এই ইথিনের একটা প্রচলিত নাম হচ্ছে ইথিলিন, ওকে। এই ইথিলিন থেকে এই গ্লাইকলটা তৈরি হয়, তাই ইথিলিন গ্লাইকল। তাহলে আমি আবার রিপিট করছি, যে কোনো অ্যালকিনের সাথে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামক জারক আমরা যোগ করি, তাহলে ওই অ্যালকিন গ্লাইকল তৈরি করবে। আর যেহেতু অ্যালকিনের সাথে KMnO4 বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করলো, তাই বিক্রিয়া শেষে KMnO4 তার যে একটা নিজস্ব বর্ণ ছিল গোলাপি বা বেগুনি, সেটা রাখতে পারবে না, বর্ণহীন হয়ে যাবে, আর যার মাধ্যমে প্রমাণিত হবে যে এই যৌগটি একটি অসম্পৃক্ত যৌগ, রাইট? আচ্ছা, এখন যেহেতু ক্ষারীয় KMnO4, ক্ষারীয় মানে এখানে ক্ষারীয় মাধ্যমে KMnO4 কাজ করে, আর KMnO4 যেহেতু একটা জারক, তাই সে জায়মন অক্সিজেন তৈরি করে, আর বিক্রিয়া পাত্রে পানি থাকে, দরকার হলে সেটা ব্যবহার করা যায়। আমরা ইথিলিনের সাথে যখন এই জায়মন অক্সিজেন এবং পানি যোগ করলাম, তখন গ্লাইকল উৎপন্ন হলো। দেখো, খেয়াল করো, একটা জায়মন অক্সিজেন আর একটা পানি মিলে কিন্তু দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন হয়। এখানে একটা OH, এখানে একটা OH, সমতাকরণও কিন্তু মিলে গেছে। নিশ্চয়ই তোমরা সবাই এই ব্যাপারটি বুঝতে পেরেছো যে অ্যালকিন অর্থাৎ ইথিন KMnO4 এর সাথে বিক্রিয়া করে
গ্লাইকল তৈরি করে। গ্লাইকল মানে হচ্ছে যে যৌগে দুটি OH মূলক থাকে, আর যেহেতু এখানে অ্যালকিনের সাথে KMnO4 এর বিক্রিয়া হচ্ছে, তাই KMnO4 তার বর্ণ আগের মতো রাখতে পারবে না। আরও একটা নতুন বিষয় তোমরা জেনেছো, সেটা হচ্ছে জায়মান অক্সিজেন। যে কোনো জারকই এরকমভাবে জায়মান অক্সিজেন তৈরি করে, অর্গানিকের বিক্রিয়ায় তুমি দেখতে পাবা। আর ওই জায়মান অক্সিজেনটা তৈরি যে পদার্থ থেকে তৈরি হচ্ছে, যে জারক থেকে তৈরি হচ্ছে, সেই জারকটাকে তীর চিহ্নের উপর লিখতে হয়। এটা লেখার একটা নিয়ম। ওকে, এবার আমরা চলে যাই, যদি এইটাই প্রোপিনের সাথে ঘটতো তাহলে কি হতো আমরা সেটা দেখব, তাই না? এই দেখো প্রোপিন দেখতে পাচ্ছি আমরা, এই প্রোপিনের মধ্যে আমরা কি যোগ করব? জায়মান অক্সিজেন যোগ করব। আর কি যোগ করব? পানি যোগ করব। এবং এটা কি হবে? KMnO4, এই যে KMnO4, এবং এটা ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে। তাহলে কি হবে? CH3 বন্ড CH বন্ড CH2, এইখানে দিব OH, আবার এখানে দিব OH। যেহেতু এই যৌগে দুটি OH মূলক থাকে, তাই এর নাম গ্লাইকল, এবং গ্লাইকলটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল, এই দেখো প্রোপিলিন গ্লাইকল, বা এর ইউপ্যাক নাম ছিল 1,2-প্রোপেনডাইওয়াল। 1,2-প্রোপেনডাইওয়াল। এই হচ্ছে আমাদের অ্যালকিনের সাথে KMnO4 এর বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অ্যালকাইনের সাথে, অ্যালকাইন এর সাথে KMnO4 এর বিক্রিয়া দেখব। এই দেখো অ্যালকাইনের সাথে KMnO4 নিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। এই অ্যালকাইনের সাথে KMnO4 এর কোনো বিক্রিয়া তোমাদের 9-10 বইয়ে দেয়া নেই। কেন দেয়া নেই? কারণ 9-10 বোর্ড বই দেখো শুধুমাত্র তারা ইথাইনকে নিয়েই কাজ করছে, আর যদি ইথাইনের কোনো বিক্রিয়াও তারা KMnO4 এর সাথে ঘটে কিভাবে সেটা দেখায় নাই। ইথাইনের সাথে KMnO4 এর যে বিক্রিয়াটি, সেটা বোর্ড পরীক্ষা আসতে পারে, আমরা সেটা মাথায় রাখবো এবং তার জন্য আমাদের পড়তে হবে। এছাড়াও অ্যালকাইনের সাথে কেন ইথাইন বাদে অন্য কোনো কিছুর বিক্রিয়া 9-10 দেখানো হলো না, তা নিয়ে আমি একটু কথা বলতে পারি। সেটা হচ্ছে, দেখো অ্যালকাইন একটা গোত্র, যেমনভাবে অ্যালকিন বা অ্যালকেনের ক্ষেত্রে একটা যৌগ যে বিক্রিয়াটা দেয়, ওই গোত্রের বাকি সবাই একই নিয়মে একইভাবে বিক্রিয়া দেয়। অ্যালকাইনে এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো, যেমন দেখো এটা হচ্ছে ইথাইন। ইথাইনে দেখো কার্যকারী মূলকযুক্ত যে দুটা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন কি সমান। এবার তুমি দেখো এটা হচ্ছে একটা অ্যালকাইন 1, নিশ্চয়ই অনেকে বুঝে গেছো বা বুঝতে পারো যে অ্যালকাইন 1 মানে কি, অর্থাৎ যে অ্যালকাইনের 1 নং কার্বনের ট্রিপল বন্ড থাকবে, ওইটা হচ্ছে অ্যালকাইন 1। তো দেখো এই কার্বনের, এই পুরা যৌগের 1 নং কার্বনের ট্রিপল বন্ড আছে, এই যে 1 নং কার্বনের ট্রিপল বন্ড আছে, এইখানের এই যে দুইটা কার্বন রয়েছে, এই কার্বন দুইটার একটাতে কিন্তু হাইড্রোজেন নাই, আরেকটাতে কিন্তু হাইড্রোজেন আছে। যদিও এটাও একটা অ্যালকাইন 1, কিন্তু ইথাইন অ্যালকাইন 1 এর মধ্যে একটা স্পেশাল অ্যালকাইন 1। কিন্তু এইটা দেখো, এইটা কি? এটা অ্যালকাইন 1, এবং এমন একটা অ্যালকাইন 1 যার একটা কার্বনে হাইড্রোজেন আছে আর একটা কার্বনে হাইড্রোজেন নাই। আর এইটা ইথাইনটাতে কি হয়েছে? সব অ্যালকাইন 1 এর মতো না, ও দুইটা কার্বনে হাইড্রোজেন ধারণ করে। তুমি দেখতেছো প্রোপাইনের একটা কার্বনে হাইড্রোজেন আছে আর একটা কার্বনে নাই। শুধু প্রোপাইন না, সকল অ্যালকাইন 1, বিউটাইন 1, পেন্টাইন 1, হেক্সাইন 1, সবগুলাতেই কিন্তু একটা কার্বনে হাইড্রোজেন থাকবে, কার্যকারী মূলকযুক্ত দুইটা কার্বনের মধ্যে, আর একটা কার্বনে হাইড্রোজেন থাকবে না। এবার তুমি যদি অ্যালকাইন 1 বাদে যে কোনো অ্যালকাইন নাও, তোমার কাছে মনে হতে পারে যে এটা অ্যালকাইন 2, হ্যাঁ ঠিক, এটা অ্যালকাইন 2, কিন্তু নট অনলি অ্যালকাইন 2, অ্যালকাইন 1 বাদে তুমি যে অ্যালকাইনই নিবা, ওই অ্যালকাইনে দুইটা কার্বনের কোনোটাতেই হাইড্রোজেন থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সমগোত্রীয় শ্রেণীর ধর্ম ও বিক্রিয়া মূলত নির্ভর করে কার্যকারী মূলকের গঠনের উপর। যেহেতু অ্যালকাইনের ইথাইন এর কার্যকারী মূলকযুক্ত দুইটা কার্বনের বৈশিষ্ট্য একরকম, ইথাইন বাদে অন্যান্য যত অ্যালকাইন 1 আছে, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, সবগুলোর ক্ষেত্রে একটাতে হাইড্রোজেন থাকে, একটাতে থাকে না। আর অ্যালকাইন 1 বাদে অন্যান্য যে কোনো অ্যালকাইনের কোনো কার্বনেই কোনো হাইড্রোজেন থাকে না। তো যাই হোক, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইন্টারমিডিয়েট ক্লাসে করব ইনশাল্লাহ। এখন আমরা এটা বাদ দিলাম, আমরা এই দুইটা নিয়ে পড়ব। এটা আমাদের পড়াই উচিত, বইয়ে যদিও নাই, তারপরও যেহেতু সব ক্ষেত্রেই ইথাইনের বিক্রিয়া দেখানো হচ্ছে, উদ্দীপকের সাথে রিলেট করে ইথাইনের বিক্রিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু প্রোপাইনের সাথে KMnO4 এর বিক্রিয়ার কোনো প্রশ্ন আসা উচিত না, কিন্তু একবার
সম্ভবত রাজশাহী বোর্ড 22 নাকি 23-এ এই প্রোপাইনের সাথে KMnO4 এর বিক্রিয়াটি পরীক্ষায় চলে আসছে, তাই আমাদেরকে এটা পড়তে হবে। তো প্রথমে আমরা ইথাইনের সাথে KMnO4 এর বিক্রিয়াটি দেখব। ইথাইনের সাথে KMnO4 খুবই সহজ কথা, এই যে দেখতে পাচ্ছ ইথাইন, এই ইথাইনের সাথে KMnO4 বিক্রিয়া করবে, এজন্য আমরা প্রথমে জায়মান অক্সিজেন নিব, আর এই জায়মান অক্সিজেনটা আসবে হচ্ছে ক্ষারীয় KMnO4 থেকে, এই যে ক্ষারীয় KMnO4 থেকে। তো এইটা 4 মোল নিলাম, তাহলে কি হবে, এই যে COOH বন্ড COOH, যেটাকে আমরা বলি এই যে H2C2O4 এভাবে বলা যেতে পারে। এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড তোমাদের ফান করে বলছিলাম যে দুনিয়াতে কঠিন দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। তো ভালো করে খেয়াল করে দেখো, এই যে এইটারই অচেনা রূপ হচ্ছে এইটা, এভাবে লেখা হয়। অর্থাৎ ইথাইনের মধ্যে যদি আমরা জায়মান অক্সিজেন যোগ করি তাহলে এটা অক্সালিক অ্যাসিড তৈরি করে। ওকে, এখন প্রোপাইন। প্রোপাইন মিন্স এই যে প্রোপাইন যেটি একটি অ্যালকাইন 1। এটা যে শুধু প্রোপাইনই দেয় তা না, সব অ্যালকাইন 1ই দেয়। এই যে প্রোপাইন দেখতে পাবা তুমি এখন, এই প্রোপাইনের সাথে যদি আমরা KMnO4 এর বিক্রিয়া করাই তাহলে জৈব অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। জৈব অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ তুমি খেয়াল করে দেখো এখানে একটা জৈব অ্যাসিড তৈরি হচ্ছে এবং কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে প্রোপাইনে তো কার্বন 3টা ছিল, তাহলে আমরা আশা করছিলাম যে জৈব অ্যাসিডটা উৎপন্ন হবে সেটা ইথানোয়িক অ্যাসিড হবে, কিন্তু না, একটা কার্বন এই কার্বন ডাইঅক্সাইড তৈরিতে ব্যবহার হয়ে গেছে। দেখে এটার নাম প্রোপাইন হলেও এটার নাম কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড না, ইথানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই আমার কথা তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটা প্রোপাইন থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড তৈরি না করে তৈরি করেছি ইথানোয়িক অ্যাসিড, কারণ একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। এই ছিল আমাদের বেয়ার টেস্টের আলোচনা। নিশ্চয়ই তোমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগের মধ্যে বিক্রিয়ার সাহায্যে বর্ণ পরিবর্তনের মাধ্যমে পার্থক্য তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখন আলোচনা করব, যে টপিকটি নিয়ে আমার নবম দশম শ্রেণীতে আলোচনা করা উচিতই নয়। সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আসা উচিত ছিল যে অ্যালকেন ও অ্যালকিনের মধ্যে পার্থক্য, অর্থাৎ যদি আমাদেরকে উদ্দীপকে একটা ইথেন আর একটা ইথিন দিয়ে বলতো তুমি এর মধ্যে পার্থক্য তৈরি করো, তখন আমরা ঠিকই কি করতাম, দুইটার মধ্যে ব্রোমিন পানি যোগ করতাম, দিয়ে বলতাম যে যেটা অ্যালকেন সেটা বিক্রিয়া করবে না, আর যেটা অ্যালকিন সেটা বিক্রিয়া করে ব্রোমিনের বর্ণ বিনষ্ট করবে। বা একইভাবে আমরা KMnO4 যোগ করতাম, যোগ করে বলতাম যে যেটা অ্যালকেন ও বিক্রিয়া করবে না তাই বেগুনি বর্ণ বিনষ্ট হবে না, আর যেটা অ্যালকিন সেটা বিক্রিয়া করবে তাই বেগুনি বর্ণ কি হবে, বিনষ্ট হবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে ইথিন এবং ইথাইনের মধ্যে পার্থক্য তৈরি করো, তাহলে বিষয়টা কেমন হয়? কারণ ইথিন এবং ইথাইন দুইটাই তো অসম্পৃক্ত যৌগ, তাহলে তাদের মধ্যে তো আসলে মিল থাকবে। তারা দুইটাই অসম্পৃক্ত যৌগ, দুইটা একই ধরনের বিক্রিয়া দিবে, দুইটা একই ধরনের পরিবর্তন দেখাবে, তাহলে তাদের মধ্যে পার্থক্য জানতে চাওয়াটা ঠিক না আমাদের এই লেভেলে। কারণ আমরা এমন কিছু পড়ি না যার মাধ্যমে ইথিন এবং ইথাইন এর মধ্যে পার্থক্য তৈরি হয়। সেটা ভুল করে হোক বা অসাবধানতা বশত হোক, আমাদের ঢাকা বোর্ড 2021-এ একটা কোশ্চেন চলে আসছে যেখানে ইথিন ও ইথাইন এর মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়েছে। বাট নর্মালি ইথিন এবং ইথাইন দুইটাই কিন্তু অসম্পৃক্ত যৌগ। এটা আসছে কোথায়? ঢাকা বোর্ড 21-এ। তাহলে আমরা যেই বেয়ার টেস্ট বা ব্রোমিন পানি পরীক্ষা করলাম তার মাধ্যমে আমাদের পক্ষে ইথিন এবং ইথাইনের পার্থক্য তৈরি করা সম্ভব নয়, কিন্তু পরীক্ষায় আসছে, তাই আমাদেরকে ইন্টারমিডিয়েট বই থেকে একটা টপিক পড়তে হচ্ছে। কি পড়তে হচ্ছে একটু খেয়াল করো। যারা কিনা ইথাইন অর্থাৎ অ্যালকাইন 1, তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা অম্লধর্মী। তাহলে ইথিন এবং ইথাইনের মধ্যে পার্থক্য তৈরি করতে হলে আমাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য খুঁজতে হবে যেটা একটা যৌগের আছে কিন্তু অপর যৌগের নাই। অর্থাৎ ইথিন এবং ইথাইনের মধ্যে এমন কি পার্থক্য আছে যেটা একটার ক্ষেত্রে প্রযোজ্য আর একটার ক্ষেত্রে প্রযোজ্য না, এমন কোনো আলোচনা আসলে নবম দশম শ্রেণীতে নাই, কিন্তু ইন্টারমিডিয়েট বইগুলোতে দেওয়া আছে যে অ্যালকাইন 1 দ্যাট মিনস ইথাইন অম্লধর্মী হয়, কিন্তু অ্যালকিন তথা ইথিন অম্লধর্মী হয় না। তার মানে আমরা এমন একটা বৈশিষ্ট্য পেয়ে গেছি যার মাধ্যমে আমরা এই দুইটা যৌগের মধ্যে পার্থক্য তৈরি করতে পারি। এটা অম্লধর্মী পদার্থ, কিন্তু এটা অম্লধর্মী পদার্থ নয়। দেখো এখানে আমরা লিখে রেখেছি ইথাইন অম্লধর্মী, কিন্তু ইথিন অম্লধর্মী নয়। ইথাইন যেহেতু অম্লধর্মী তাই
তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে ইথাইনের সাথে ধাতব সোডিয়ামের যদি বিক্রিয়া করাও তা লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ ইথাইন যেহেতু অম্লধর্মী পদার্থ, তাই তার সাথে ধাতব সোডিয়াম যদি বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে প্রভাবক হিসাবে তরল অ্যামোনিয়া দিতে হবে। আমরা আগে থেকেই হয়তোবা জানি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা আমরা আগে থেকেই জানি। তরল অ্যামোনিয়া দ্বারা যদি অ্যালকাইনের সাথে ধাতুর বিক্রিয়া করা হয় তাহলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যেটা প্রমাণ করে যে ইথাইন বা অ্যাসিটিলিন হচ্ছে একটি অম্লধর্মী পদার্থ। কিন্তু ইথিন তো অম্লধর্মী পদার্থ নয়, আর এই কারণে ইথিনের মধ্যে ধাতব সোডিয়াম যদি যোগ করা হয় তাহলে ও কোনো বিক্রিয়া দিবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই পরীক্ষার মাধ্যমে বা এই বিক্রিয়ার মাধ্যমে ইথিন এবং ইথাইনের মধ্যে পার্থক্য তৈরি করা যায়, যদিও এটা নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এখানে পড়ার কথা ছিল না, তারপর বোর্ড পরীক্ষা আসার জন্য আমরা পড়ছি। এবার তোমাদেরকে আমরা আগের কোনো ক্লাসে পড়িয়েছি এমন একটি টপিক মনে করিয়ে দিতে চাই। আবারও তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষার ও অ্যালকোহলীয় ক্ষারের বিক্রিয়া তোমরা নিশ্চয়ই জানো। এই যে দেখো, এখানে আমি যে যৌগটি দেখাচ্ছি সেটা হচ্ছে বিউটাইল ব্রোমাইড, অর্থাৎ এটি একটি অ্যালকাইল হ্যালাইড। এর মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারের যদি জলীয় দ্রবণ যোগ করা হয়, অ্যাকুয়াস সলিউশন যোগ করা হয়, তাহলে কিন্তু এটা অ্যালকোহল তৈরি করে আর লবণ তৈরি করে। কিন্তু যদি আমরা এইটার মধ্যে অ্যালকোহলীয় দ্রবণ যোগ করি, অ্যালকোহলীয় দ্রবণের মধ্যে ক্ষারটা যোগ করি, তাহলে আমরা পাবো অ্যালকিন, লবণ এবং পানি। আমরা নিশ্চয়ই এই পড়াটি আগেও পড়েছি, আবার একটু এই ভিডিওতে রিভিশন করানো হলো। আমরা আরও চমৎকার একটি বিক্রিয়া পড়ব, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব। যদিও এই বিক্রিয়ায় যে কোনো অ্যালকিন থেকে যে কোনো অ্যালকোহল আমাদের স্টুডেন্ট বা অনেককেই তৈরি করতে দেখি, বোর্ডেও আমি প্রশ্ন হতে দেখেছি, কিন্তু মনে রাখতে হবে এই বিক্রিয়ায় ইথিন থেকে শুধু ইথানলই তৈরি করা যায়। অন্য কিছু তৈরি করতে গেলে অন্য নিয়ম চলে আসবে, তৈরি করা যায় না এমন না, বাট সেখানে একটা ঝামেলা আছে যেটা 9, 10 এর শিক্ষার্থীদের পড়ার কথা না, মাথায় রাখবে। আমরা কিভাবে ইথিন থেকে ইথানল তৈরি করতে পারি সেটা একটু দেখি। দেখো, আমরা প্রভাবক রাখবো ফসফরিক অ্যাসিড, তাপমাত্রা রাখবো 300 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হবে 60 atm। এমত অবস্থায় যদি আমরা ইথিনের মধ্যে পানি যোগ করি তাহলে ইথানল হয়ে যাবে। যেমনভাবে আমরা ইথানল থেকে পানি অপসারণ করে ইথিন তৈরি করেছিলাম, ঠিক তেমনভাবে আমরা ইথিনের মধ্যে পানি যোগ করে আমরা ইথানল তৈরি করতে পারবো। তবে যদি আমরা প্রোপিনের মধ্যে পানি যোগ করি তাহলে অ্যালকোহল হয়, তবে সেটা একটা অন্য অ্যালকোহল, সেটা আমরা উচ্চতর ক্লাসে পড়াবো। তাই স্বেচ্ছায় কেউ যদি প্রশ্নে দিয়ে দেয় যে প্রোপিন থেকে প্রোপানল তোমাকে এই প্রক্রিয়ায় তৈরি করতে হবে, উদ্দীপক ইন্ডিকেট করে, তখন তো কিছু করার নাই, তোমাকে সেটা করতে হবে। তবে স্বেচ্ছায়, স্বাচ্ছন্দ্যে তুমি কখনো নিজের ইচ্ছায় প্রোপিন থেকে প্রোপানল এই বিক্রিয়ায় তৈরি করবে না, আমার এটা পরামর্শ। কেন এটা হবে না সেটা নিয়ে উচ্চতর ক্লাসে তোমাদের সাথে কথা বলা হবে। ইথিনের মধ্যে আমরা পানি যোগ করব, আবার রিপিট করছি, ইথিনের মধ্যে পানি যোগ করব, প্রভাবক থাকবে ফসফরিক অ্যাসিড, তাপমাত্রা থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস, চাপ থাকবে 60 atm। ইথানল তৈরি করবে। নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমাদের অফলাইনে ট্রায়াল টেস্ট এবং মেইন টেস্ট হয়। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যারা ক্লাস মিস করেছো বা আবার দেখছো, তারা নিশ্চিত করবে যে তোমরা এই পর্যন্ত পড়ার পর অর্গানিকের একটি টেস্ট দিয়েছো কিনা, এবং টেস্ট যদি না দাও অফিসে কথা বলে অবশ্যই এই টেস্ট দিয়ে দিবে, যার মাধ্যমে তোমরা এর পরবর্তীতে আমরা যে বিক্রিয়াগুলো পড়ব, এই বিক্রিয়াগুলো পরীক্ষার মাধ্যমে যদি তোমার আত্মস্থ হয় তবেই পরবর্তী বিক্রিয়াগুলো পড়তে তোমার সুবিধা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। অর্গানিক কেমিস্ট্রির 12তম ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।